স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজি। রিটকারীর আইনজীবী বলেন, বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার। ফলে তাকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল থাকলো। 2003 সালে তাকে এই পুরস্কার দেয়া হয়। অন্যদিকে এবছর 7 জন বিশিষ্ট জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও সংস্কৃতিতে বদরুদ্দিন ওমর এবং আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানীর নামে থাকা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় তার নাম রাখা হয়নি, কারণ তিনি 1985 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয়বার কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার নজির নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বাজার নিয়ন্ত্রণ সহ মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক হওয়া উচিত। বলেছেন, ক্ষমতায় গেলে কিভাবে সমস্যার সমাধান হবে জনগণের সামনে তা তুলে ধরতে হবে দলগুলোকে। মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। লক্ষ্য তাহলে গত 16 বছর রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মঙ্গলবার ইফতারের আয়োজন করে এনডিএম। ইফতারের আগে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 15 বছর যে অধিকারের জন্য লড়াই করেছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা, স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে তার আংশিক সফলতা এসেছে। আন্দোলন সংগ্রাম করেছে আমাদের হারিয়ে যাওয়া বা ডাকাতি করে নেওয়া অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকার, সেটাতে আমরা পার্টলি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সবার আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি, এমনটা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধানেও নজর দিতে হবে। নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এই দেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটাকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটাকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখবো। এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। তবে মূল ইস্যু থেকে দৃষ্টি যেন দূরে সরে চলে না যায়, সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। পরে অনুষ্ঠিত দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিপদ এখনও কাটেনি, বাংলাদেশ বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এনসিপির ইফতার মাহফিলে একথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্তে আসার আহ্বান জানান এনসিপি নেতারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামা ইকরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।
এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তরুণদের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে। মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মন্তব্য করে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে যারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, বাংলাদেশে যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। একই সাথে আইনসভা গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বিদেশিদের সুযোগ করে দিতেই দেশ বিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে, তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। ফ্যাসিবাদদের দ্রুত বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা। জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টই রায় দিয়ে দিয়েছিল। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এবছর ঈদ উল ফিতরে বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারিত কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত খাদ্যপণ্যের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। এর আগে 2024 সালে সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা এবং সর্বোচ্চ 2970 টাকা। মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসাবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। এসব পণ্যের বাজার মূল্য হিসেব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এ বছরের মধ্যেই ফেরত আনা সম্ভব এবং এজন্য বিভিন্ন দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের দিনক্ষণ নির্ধারিত হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার বিষয়ে যাচাই বাছাই করতে কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করেছেন রোকন উদ্দিন। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল। সেই কমিটির তথ্য অনুযায়ী 2009 থেকে গেল বছরের 5 আগস্ট পর্যন্ত 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, যার মধ্যে 17 বিলিয়ন ডলার পাচার হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে। টাকা ফিরিয়ে আনতে গত বছরের সেপ্টেম্বরে 11 সদস্যের একটি টাস্কফোর্সও গঠন করা হয়। এখন বিশেষ আইন করার কথাও ভাবছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। প্রশ্ন ছিল, এই বছরের মধ্যে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরত আসবে কিনা। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসুক। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশ সাথে এগুলো করবো। এটা আর কিছুটা সম্ভব এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না আরও 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। আর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আসেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের তারিখ নির্ধারিত হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারে সরকার। যাচাই বাছাই করতে গঠিত হয়েছে কমিটিও। আমরা অলরেডি শুরু করি, তবে আমরা সেটা যদি দেখেছি কি আমরা এটা সম্ভব, আমরা তাহলে চাইবো না। আমরা তো এখন আমরা সব কিছু তো পুনর্মূল্যায়ন করছি। আমরা সিদ্ধান্ত এখন আসিনি। আমরা সেই সিদ্ধান্ত আসার জন্য আমি কিছুক্ষণ আগে বলেছি, এই 19 সদস্য যে আছে একটা কমিটি হয়েছে, আমরা ওগুলো নিয়ে কাজ করছি। আমরা সহসা আপনারা জানতে পারবো। দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে আছে স্বীকার করে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডক্টর আনিসুজ্জামান। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল 7:30টায় সৈয়দ মনজুর এলাহি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মনজুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। আজই তার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। ১৯৭২ সালে মনজুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রি ব্যবসা শুরু করেন তিনি। 4 বছর পর 12,22,000 টাকায় রাষ্ট্র মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন মনজুর এলাহি। নাটোর আদালত চত্বরে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্তকৃত পুলিশ সুপার এস.এম. ফজলুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নাটোর থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন স্থানীয় সাংবাদিক কাউসার হাবিব। পুলিশ জানিয়েছে মামলাটি রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত পুলিশ সুপার ফজলুল হক মঙ্গলবার স্ত্রীর দায়ের করা মামলায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালান ফজলুল হক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এ রায় দেন। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মে লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটি বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনে 29 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন। যে স্থগিতাদেশের জন্য এমবিবিএস এবং বিডিএস বাদে যে কেউ ডাক্তার লিখতে পারত, তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটা মাইলফলক চিহ্ন হয়ে থাকলো বিষয়টি। এদিকে আজও ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে। বন্ধ রাখা হয়েছে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি মানা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। আগে থাকতে এরা জানাই দেবে যে অমুক দিন বন্ধ থাকবে, লোকজন আইবে না, কিন্তু মানুষের সাথে বিভ্রান্তিতে কেন পালায়? মেডিকেলে আসছে দেখে টিকিট কেটে না, মেডিকেলের অবস্থা এইরকম। এভাবে রমজান মাসে রোগীদের নিয়ে এসে ভোগান্তি করানো ঠিক হয় নাই। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে এভাবেই আক্ষেপ করেন রোগীরা। সকাল থেকে হাসপাতালের চিকিৎসকরা 5 দফা দাবি আদায়ের কর্মসূচি হিসেবে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রাখে। এতেই দুর্ভোগে পড়েন তারা। এদিকে চট্টগ্রামেও একই দৃশ্য। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বন্ধ রয়েছে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম। রোগীরা পড়েছেন বিপাকে। কালকে রাত 3টার থেকে আসছি, কক্সবাজার থেকে আসছি। আজ বলে ডাক্তার দেখাইতে পারে না, আবার 3 তলা নিয়ে গেছে, আবার এখানে নিচের তলা নিয়ে আসছে। আজকে এত দূর থেকে আসলাম বুধবারে, আজকে কাউন্টার বন্ধ। মানে আমরা রোগীদের কি অবস্থা হবে এরকম করে, এই যে সমস্যা। চিকিৎসকের দেখা নেই রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগেও। তবে বহির্বিভাগের গেটের বাইরেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিনিয়র চিকিৎসকরাও। এখন কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু আছে, তো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা দিতে চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং তারা কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা দিবে না। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে খুলনা, রংপুর, সিলেট ও কুমিল্লায়। বন্ধ রয়েছে হাসপাতালগুলোর বহির্বিভাগ। আন্দোলনকারীরা দাবি মানা না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেন। এনটিভি নিউজ ডেস্ক।
স্বৈরাচারের কাঠামো ভাঙতে ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার। রাজধানী আগারগাঁওয়ে এক আলোচনায় তিনি বলেন, যেসব নিয়ে বিভ্রান্তি আছে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে আলোচনা করতে পারে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে যাতে আবার শক্ত ভিত্তিতে দাঁড় করানো যায়, নিয়ম নীতি পদ্ধতি আইন কানুনগুলো যাতে সঠিক হয়, এই জন্যই কিন্তু এই সকল সংস্কার উদ্যোগ। তো আমি আশা করব নির্বাচন কমিশন এগুলোর প্রতি নজর দেবে এবং সরকারের সাথে আলাপ করবে। আর সরকারকে কিন্তু এইসব উদ্যোগ নিতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলাপ করার মাধ্যমে, এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারাই এগুলো বাস্তবায়ন করবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শুধু এনবিআরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বা সিগারেটের দাম বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সম্মিলিতভাবে সামাজিক সচেতনতা বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। সকালে রাজধানী পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত সাংবাদিক কর্মশালায় একথা বলেন তিনি। আসন্ন 2025-26 অর্থ বছরে বাজেটে তামাক পণ্যের কার্যকর কর আরোপ ও মূল্যবৃদ্ধি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় তামাকের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এর ব্যবহার কমিয়ে আনতে যথাযথ কর আরোপ ও মূল্যবৃদ্ধির দাবি জানানো হয়। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিগারেটের সকল স্তরে দাম একই করার প্রস্তাব রাখা হয়। এছাড়া দেশে তামাক চাষ বন্ধের পাশাপাশি বিদেশি সিগারেট বাজারজাতকরণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দেশে বিদ্যমান কর কাঠামো জটিল উল্লেখ করে তা তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয়। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কথাও বলেন তারা। এটা আমার মনে হয় এটা নিয়েই একটা, আমি জানি যে ক্যাবিনেটে এটা নিয়ে ডিসকাশন হয়েছে, এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে কমিটিও করে দেওয়া হয়েছে, যে উচ্চ পর্যায়ে কমিটি এটা দেখছে যে কিভাবে করলে আসলে বাংলাদেশের আমরা এমন একটা সবার জন্য উইন উইন হয়, গভর্নমেন্টের জন্য উইন উইন হয়, যারা সিগারেট ছাড়তে চাচ্ছি তাদের জন্য একটা ফেজ আউটের একটা জায়গা তৈরি হয়, সব মিলিয়ে আমাদের সোসাইটির জন্য যেটা মঙ্গল সেই জায়গাটা বের করা। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগেই সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে। রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকিও দিত সাইফুর। সোমবার সকালে রাজধানী উত্তরার উত্তর খান থানা এলাকার পুরান পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করেন সাইফুর রহমান। 9 তারিখ রাতে ঘুমের সময় রূপার গায়ে হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজেম। এরপরে ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে রূপা এবং নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। তিনজন একসাথে শুয়েছে, এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এ রায় দেন। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে
আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন। বিডিএস বাতে যে কেউ ডাক্তার লিখতে পারত। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। এদিকে আজও ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীরা। আন্দোলনকারীরা বলছেন দাবি মানা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। আগে থাকতে এরা জানাই দেবে যে অমুক দিন বন্ধ থাকবে, লোকজন আসবে না, কিন্তু মানুষের সাথে বিভ্রান্তিতে কেন পালায়? মেডিকেলে আসে দেখে টিকিট কেটে না, মেডিকেলের অবস্থা এইরকম। এভাবে রমজান মাসে রোগীদের নিয়ে এসে ভোগান্তি করানো ঠিক হয় নাই। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে এভাবেই আক্ষেপ করেন রোগীরা। সকাল থেকে হাসপাতালের চিকিৎসকরা 5 দফা দাবি আদায়ের কর্মসূচি হিসেবে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রাখে। এতেই দুর্ভোগে পড়েন তারা। এদিকে চট্টগ্রামেও একই দৃশ্য। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বন্ধ রয়েছে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম। রোগীরা পড়েছেন বিপাকে। আজকে এত দূর থেকে আসলাম বুধবারে, আজ দেখে কাউন্টার বন্ধ। মানে আমরা রোগীদের কি অবস্থা হবে এরকম করে, এই যে সমস্যা। কালকে রাত 3টার থেকে আসছি, কক্সবাজার থেকে আসছি। আজ বলে ডাক্তার দেখাইতে পারে না, আবার 3 তলা নিয়ে গেছে, আবার এখানে নিচের তলা নিয়ে আসছে। চিকিৎসকের দেখা নেই রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগেও। তবে বহির্বিভাগের গেটের বাইরেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিনিয়র চিকিৎসকরাও। এখন কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। তো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা দিতে চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং তারা কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা দিবে না। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে খুলনা, রংপুর, সিলেট ও কুমিল্লায়। বন্ধ রয়েছে হাসপাতালগুলোর বহির্বিভাগ। আন্দোলনকারীরা দাবি মানা না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেন। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ আদেশ দেন। একই সঙ্গে গ্রেপ্তার থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12ই মে তাদেরকে হাজির করতে ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। যারা সেই সময়ে কমান্ড করেছিলেন, আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল। তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় এটা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। দখল বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেলে তাদেরকে বহিষ্কার সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। দুপুরে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আজম খান বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালু ব্যবসা ও অনৈতিক কাজের সাথে বিএনপি জড়াবে না। গত 7 মাসে সারা দেশে নানা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপির 1000-এরও নেতা, বেশ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে পিরোজপুর মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিটি ধর্ষণের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা আইনজীবী সমিতি।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দুপুরে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে মানববন্ধন পালিত হয়। এছাড়া নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পালিত হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি। মাদারীপুরে মসজিদের ভেতরে 2 ভাইসহ 3 জনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি হোসেন সর্দার সহ 2 জনকে ঢাকা ও শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে বরিশাল সংবাদ সম্মেলনে র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গতরাতে আশুলিয়ার চিত্রাশাইল এলাকা থেকে প্রধান আসামি হোসেনকে গ্রেফতার করা হয়, আর শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয় আরেক আসামি সুমন সর্দারকে। পরে তাদেরকে শরীয়তপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গত 8ই মার্চ বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে মাদারীপুর সদরে হোসেন সর্দারের নেতৃত্বে প্রথমে বাড়ি এবং পরবর্তীতে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় স্থানীয় বাসিন্দা সাইফুল সর্দার, তার ভাইসহ 3 জনকে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা করেন সাইফুলের মা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 20শে মার্চ সিরাজগঞ্জে খুলে দেওয়া হচ্ছে নবনির্মিত 4টি আন্ডারপাস। যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর হয়ে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত 22 কিলোমিটার মহাসড়কে চলাচল করে 22 জেলার মানুষ। ঈদের আগে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের, ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এই ভোগান্তি এড়াতে খুলে দেওয়া হচ্ছে নবনির্মিত আন্ডারপাসগুলো। ঝাউইল, ঘুরকা, সলঙ্গা ও ভুইয়াগাতি আন্ডারপাস খুলে দিলে ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে বলে জানান যাত্রী, চালক এবং প্রকল্প সংশ্লিষ্টরা। ঈদকে টার্গেট করে আমরা ঝাউইল ওভারপাস, হাটিকামরুলে আমাদের 3টি সার্ভিস সড়ক, তারপর হচ্ছে ঘুরকা আন্ডারপাস, সলঙ্গা আন্ডারপাস, ছনকা আন্ডারপাস, মির্জাপুর আন্ডারপাস এবং ভুইয়াগাতিরও যে আন্ডারপাসটি আছে এটা আমরা সব উদ্বোধন করে দিচ্ছি। এইবারের সিরাজগঞ্জের ঈদযাত্রা আমার ধারণা অবারিতভাবেই এবং খুব নির্বিঘ্নে পালন করা যাবে। নীলফামারীতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা পুনরুদ্ধার শীর্ষক এই সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা হবে, যা কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে 17 দিন গুম রেখে পরে জঙ্গি বানিয়ে সাজা দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে মানববন্ধন কর্মসূচিতে উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম বলেন, 2 শিক্ষার্থী নূর মোহাম্মদ অনিক, রফিকের দ্রুত মুক্তির দাবি জানান। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দেন। 2020 সালে 10 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষকদের সহায়তায় এই 2 শিক্ষার্থীকে আটক করে 17 দিন গুম রাখে। পরে তাদের জঙ্গি দেখিয়ে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন 2 শিক্ষার্থী। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মোরাল পুলিশিং বা নারীদের হেনস্থা করা হচ্ছে তা কোনোভাবেই মানবে না সরকার, এবং দেরি হলেও সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দলের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ শেষে এসব জানান তিনি। এছাড়া ধর্ষণ মামলার বিচার এবং নারীর প্রতি সহিংসতা কমাতে আইন সংশোধনের খসড়া প্রস্তুত বলেও জানান উপদেষ্টা। আরমুনিয়া, তিন্নি সহ সব ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন মঞ্চের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মাগুরায় 8 বছরের শিশুর ওপর বর্বর নির্যাতনের তোলপাড় চলছে দেশ জুড়ে। শনিবার রাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষককে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আত্মপ্রকাশ করে ধর্ষণ বিরোধী মঞ্চ। তাদের পক্ষ থেকে বুধবার 25 জনের প্রতিনিধি দল আসেন সচিবালয়ে আইন উপদেষ্টার কাছে। 1 মাসের মধ্যে মাগুরায় শিশু নির্যাতনের বিচার কার্যক্রম শেষ করা, স্বরাষ্ট্র, আইন এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করা সহ 5 দফা
দাবি জানান তারা। শুধুমাত্র 5টা দাবি যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকেও অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটির কথা আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। প্রতিনিধি দলের সব দাবি যৌক্তিক এবং নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আইন উপদেষ্টা। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি। ধর্ষণ মামলার বিচারের ক্ষেত্রে আইন সংশোধনের খসড়া প্রস্তুত হয়ে গেছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। মাগুরার জঘন্য ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তারের পর ডিএনএ স্যাম্পলও নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। আশ্বস্ত করেন নারী নির্যাতনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12ই মে তাদেরকে হাজির করতে এবং তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। যারা সেই সময়ে কমান্ড করেছিলেন, আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল, যে তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই, সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি শাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন। এমবিবিএস এবং বিডিএস বাদে যে কেউ ডাক্তার লিখতে পারত। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া, কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরে রোহিঙ্গার সংকট সমাধান সর্বাধিক গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শিকার হলেন, তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই। আমাদের আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday, and আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তক চেষ্টা করছেন। স্বৈরাচারের কাঠামো ভাঙতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীর আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে তা আলোচনার মাধ্যমে বাস্তবায়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সেমিনারে নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পক্ষে মত দেন বক্তারা। স্বৈরাচারের যে কাঠামো, সেই কাঠামো যদি ভাঙতে হয়, আমরা যদি একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা যদি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয়, এই সকল সংস্কারগুলো অতি গুরুত্বপূর্ণ। তা আমি আশা করি যে নির্বাচন কমিশন অন্যান্য সংস্থাগুলো এগুলোর প্রতি দৃষ্টি দেবে। ভোটে ভয় পায় বলে সংস্কার সহ নানান উসিলায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো কিছুতেই সমস্যা না হলেও শুধু নির্বাচন দিতে সমস্যা দলটির। নির্বাচনে জয়ী হতে পারবে না বলে টালবাহানা করছে তারা। আওয়ামী লীগের চাঁদাবাজরা বিএনপিতে ঢুকে পড়েছে মন্তব্য করে দলে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই বলে হুঁশিয়ার করেন তিনি। কেউ চাঁদা চাইলে পুলিশে ধরিয়ে দেওয়ার কথাও বলেন মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন দলটির নেতারা। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। আমাদের তো আপত্তি কিছু না। দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপনাদের কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা দম্পতিকে। রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকিও দিত সাইফুর। সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরান পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করেন সাইফুর রহমান। 9 তারিখ রাতে ঘুমের সময় রূপার গায়ে হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজেম। এরপরেই ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে রূপা এবং নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। সাথে শুয়েছে, এক পর্যায়ে মেয়েটার গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখন তাকে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে।
বেক্সিমকো গ্রুপের 169 প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে বেক্সিমকোকে তার নিজস্ব ব্যবস্থাপনায় সব আইন কানুন কঠোরভাবে মেনে চলে প্রতিষ্ঠান পরিচালনা করার আদেশ দেয় আদালত। আজকে আদালতের এই মূল রুলের নিষ্পত্তির মাধ্যমে যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল বেক্সিমকো ফার্মা সহ, সেই রিসিভারগুলো আর থাকলো না। এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন। তবে আদালত বলেছেন এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে, তাদের সুপারভিশন মনিটরিংয়ে স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে। বিশেষ প্রয়োজনে পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য অক্সিলারি ফোর্স নিয়োগের কথা প্রচলিত আইনে আছে বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা। তবে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই ফোর্স কতটা কার্যকর ভূমিকা রাখবে এই বিষয়ে সংশয় আছে তার। আর পুলিশ অধ্যাদেশে নির্দিষ্ট ধারা থাকায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা অস্বাভাবিক নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী SM শাহজাহান। তবে এরকম নিয়োগে ক্ষমতার অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা তাদের। তামজিদ সুমনের রিপোর্ট। অক্সিলারি ফোর্স বা সহায়ক বাহিনী যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর সহ বিশ্বের বহু দেশে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য এ ধরনের বাহিনী রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ প্রয়োজনে এই ফোর্স নিয়োগের কথা বলা হয়েছে। একইভাবে বাংলাদেশের আইনেও অক্সিলারি ফোর্স নিয়োগের বিধান রাখা আছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ 1976-এর 10 ধারা অনুযায়ী কমিশনার নিজ ক্ষমতা বলে এই নিয়োগ দেবেন। এটা হবে সাময়িক সময়ের জন্য। এই ধারা অনুযায়ী নিয়োগকৃত ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যেই ক্ষমতা প্রয়োগ করেন একই ক্ষমতা সংরক্ষণ করতে পারবেন সহায়ক বাহিনীর সদস্যরা। শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার অক্সিলারি ফোর্স নিয়োগের কথা বলেছেন। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে, আমি সেই মোতাবেক ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। সিনিয়র আইনজীবী SM শাহজাহান বলেন, পুলিশ অধ্যাদেশ আইনে এই বিধান রয়েছে। সাময়িক সময়ের জন্য অক্সিলারি ফোর্স নিয়োগ দেয়া যাবে। বড় ধরনের কোনো কিছু হলে সেখানে পুলিশ কিন্তু পারতপক্ষে যাচ্ছে না। অর্ডিন্যান্স আছে যেহেতু, কাজে এখন প্রয়োজনের মুহূর্তে এটা দেওয়া যেতে পারে। যাদেরকে দেবে এদের আবার যদি ভেরিফিকেশন বা এদের তো ভালো মন্দ দেখে নিতে হবে। অক্সিলারি ফোর্সের মতো সাময়িক বন্দোবস্ত বিশ্বের বিভিন্ন দেশে আছে বলে জানান পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা। তবে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অক্সিলারি ফোর্স কতটা কার্যকর ভূমিকা রাখবে এ ব্যাপারে সংশয় আছে। তাদের ভেরিফিকেশনের দরকার আছে, সেই ভেরিফিকেশনটা করা দরকার এবং তাদের যদি অস্ত্রের ব্যবহার তারা করে, যেটা করতে পারে, তাদের অস্ত্রের ব্যবহার তাদের দেখে নেওয়া উচিত, অস্ত্রের ব্যবহারটা ঠিকভাবে তারা করছে পাচ্ছে কিনা। আর ভেরিফিকেশন এই দুটো করলে তাদের সহায়ক একটা শক্তি হিসাবে তারা কাজ করবে এবং সেটা দরকার আছে আমার মনে হয়। সহায়ক বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হলে সেটির অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই নিয়োগকৃতদের সুষ্ঠু ভেরিফিকেশন ও তাদের তত্ত্বাবধানের জন্য নিয়ন্ত্রক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখছেন পুলিশের এই সাবেক আইজি। অপব্যবহারের সম্ভাবনা যাতে না থাকে তার জন্য তত্ত্বাবধান কর্মকর্তা যারা থাকবেন তারা দেখবেন। স্থায়ী চাকরি যারা করেন তাদেরও তো তত্ত্বাবধানের একটা বন্দোবস্ত আছে। এই নতুন যারা আসবে তারাও তত্ত্বাবধানের আওতায় আসবে এবং নিয়ন্ত্রণের যে পরিধি, সেই নিয়ন্ত্রণের পরিধির মধ্যে তারা যেন থাকে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে অক্সিলারি ফোর্সে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণ কোর্স করতে হয়। নিজেদের প্রতিরক্ষা কৌশল, ফৌজদারি আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে লিখিত ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার, 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় শরীফ ওসমান হাদি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করা সহ অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। খুনি গণহত্যাকারী শাহবাগী লাকিকে গ্রেফতার করার আগ পর্যন্ত
গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 450 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে রাজশাহী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে একথা জানান। মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়, 13 কোটি 61 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 57টি ব্যাংক হিসাবে 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল 79 বছর। মনজুর এলাহির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল 7:30টায় সৈয়দ মনজুর এলাহি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 1972 সালে মনজুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে অ্যাপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন মনজুর এলাহি। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সৈয়দ মনজুর এলাহি। আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনের নেতৃত্বে ও বেকম্যানসের সহযোগিতায় কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন CADF। এরই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ বিনির্মাণে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে CADF এর ভূমিকা শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে প্রতিষ্ঠানটি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট হাসপাতালের সহযোগিতায় প্লাস্টিক সার্জারি, নিউরোসার্জারি, ট্রমা, অর্থোপেডিক বিষয়ে চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার কাজ চলমান রেখেছে প্রতিষ্ঠানটি। আগামী 25শে এপ্রিল ঢাকায় একটি মেন্টাল ওয়েলবিং ওয়ার্কশপ এবং প্যারেন্টিং ওয়ার্কশপ আয়োজন করবে প্রতিষ্ঠানটি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।